আসসালামু আলাইকুম। আজকের ফিজিক্স 2 এর সাজেশন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা তোমরা যারা মূলত 2024 সালের মোটামুটি 1 ডিসেম্বর থেকে যারা পরীক্ষা দিবা, ঠিক আছে, তাদের জন্য আজকের আমাদের এই সাজেশনটা। তো আজকের আমাদের এই সাজেশনে মূলত আমি বেশি কিছু দাগাই দিব না, তবে যেসব টপিক বা যেসব কিছু দাগাই দিব অতি সংক্ষিপ্ত প্লাস রচনা আমি গ্যারান্টি তোমাদের বলতে দিতে পারি, ঠিক আছে। এখানে ইজিলি তোমরা 90 to 95% কমন পাবা ইনশাল্লাহ। জাস্ট একটু মনোযোগ দিয়ে দেখবা, ওকে। সো আমার এই বইটা আছে মূলত তোমাদের হক প্রকাশনীর, ঠিক আছে, ফিজিক্স 2 হক প্রকাশনীর। অ্যান্ড আমাদের এই যে ক্লাসগুলো, ঠিক আছে, এটার যে সাজেশন ক্লাস, তার মানে মেগা লাইভ ক্লাস, সেগুলো আমাদের ফেসবুক পেজ সিভিল ভাই অফিসিয়াল ফেসবুক পেজ এবং সাথে সাথে সিভিল ভাই যে আমাদের ইউটিউব চ্যানেল আছে, দুই জায়গাতেই মূলত তোমরা পেয়ে যাবা। সো যে কোনো জায়গা থেকে আমাদের ওই ক্লাসগুলো দেখতে পারো। সেখানে মূলত আমরা কী করছি, মূল যে টপিকগুলো আছে যেগুলো পরীক্ষায় আসার মতো সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, সেগুলো আমরা ওখানে দাগিয়েছি, ওকে। সো তোমরা ওখানে অবশ্যই এগুলো দেখে আমাদের পাশে থাকতে পারো, ওকে। সো আমরা আর বেশি লেট না করে আমরা ক্লাসটা বা আমাদের সাজেশনটা স্টার্ট করি, ওকে। সো লেটস সি, আমরা প্রথমেই চলে যাই প্রথম অধ্যায় হচ্ছে আমাদের থার্মোমিতি। সো থার্মোমিতিতে এখানে আমরা প্রথমে দাগাবো ম্যাথ, ওকে। সো ম্যাথের মাঝে আমরা এখানে দুই টাইপের ম্যাথ করব, ওকে, দুই টাইপের ম্যাথ করব। সো ফার্স্ট অফ অল আমাদের আছে এই যে এক নাম্বার যেটা আছে, দুই টাইপের না, তিন টাইপের করব। এক নাম্বারটা কি আছে দেখো, -5 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা 50 গ্রাম বরফের সাথে যদি আমরা 40 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার 600 গ্রাম পানি মিশাই তাহলে মূলত মিশ্রণের তাপমাত্রাটা আসলে কত, ঠিক আছে, এটা আমাদের করতে হবে, ওকে। দেন এরপরে এই যে দুই নাম্বারটা দেখো, মানুষের শরীরের স্বাভাবিক তাপমাত্রা 98.4 ডিগ্রি ফারেনহাইট, এটা ফারেনহাইট স্কেলে। এখন সেলসিয়াস স্কেলে আসলে এটার মানটা কত হয় এটা আমাকে বের করতে হবে, ওকে। সো এটা গেল আমার দুই নাম্বার। অ্যান্ড টাইপ 3 যেটা হচ্ছে আমাদের এই যে উদাহরণ 5 কী বলছে, -10 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা 100 গ্রাম বরফকে 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার বাষ্পে পরিণত করতে কত তাপের দরকার হবে। দেন এরপর আসলো এটাও করবা, উদাহরণ 6, ঠিক আছে। আমি চাই যে তোমরা প্র্যাকটিস করো মোটামুটি একটু, ওকে। আর একটা বিষয় বলি, যাদের টেকনিক্যাল বই আছে তারা মূলত এই যে আমি যেগুলো দাগাই দিব এইগুলো একটু চেষ্টা করবা যে এইগুলো দেখে দেখে তোমাদের বইয়ের সাথে মেলাবা, ওকে। জানি এতে তোমাদের এখানে বা এই বইয়ে যারা দাগাবে সাজেশনটা তাদের চেয়ে হয়তো বা তোমার জাস্ট কি 5-10 মিনিট একটু বেশি সময় লাগবে। সো আমি মনে করি না যে ওই 5-10 মিনিট ব্যয় করা তোমার জন্য ক্ষতিকর হবে যখন তুমি কমন পাচ্ছ এখান থেকে। সো এরপরে আমরা সরাসরি এখানে যে অতি সংক্ষিপ্ত এখানে আমাদের পড়তে হবে 1 নাম্বার 2 নাম্বার, ওকে। দেন এরপরে এখানে আছে তোমার 3 নাম্বার, তারপরে 4 নাম্বার থার্মোমিটারের মৌলিক দূরত্ব কাকে বলে বা মৌলিক ব্যবধানও বলা যেতে পারে এটাকে, ঠিক আছে। এরপর আসলে তোমাদের 6 নাম্বার অর্থাৎ বরফ গলনের সুপ্ততাপ বলতে কি বোঝায়, অর্থ কী। দেখো 5 নাম্বার কী আছে, এসআই পদ্ধতির তাপমাত্রার এককটি লেখো। দেখো আমরা ইজিলি তো জানি ক্যালভিন, ঠিক আছে, ওটা তোমরা জাস্ট এমনি একবার রিডিং পড়লে হয়ে যায়। সো এগুলো আমরা অতভাবে দেখাবো না, জাস্ট রিডিং পড়বো আর কি বলা যায়। দেন এরপর কী আছে আমাদের ব্রিটিশ তাপীয় একক কাকে বলে। দেন এরপর আসলো কি দেখো, তামার আপেক্ষিক তাপ কত, এত বলতে কী বোঝায়। দেখো অলরেডি আমরা এটা করে ফেলছি এখানে, কিন্তু তার মানে এটা সেম, তার মানে এটা পানির, এটা জাস্ট পানির এবং এটা হচ্ছে কি আমার তামার, তো সেম মোটামুটি। দেন এরপর কি আসলো আমাদের ব্রিটিশ তাপীয় একক, এটা গেল। দেন এরপর আসলো পানি সমটা কি, এই পানি সম কি অথবা বলতে পারে তাপ ধারণ ক্ষমতা কি, দুটো কিন্তু সেম, তার মানে এই পানি সম এবং তাপ ধারণ ক্ষমতা দুইটার মানই আমার সেম হয়ে থাকে, ঠিক আছে। এরপর বলছে কি 1 ক্যালোরি তাপ কাকে বলে। এরপর বলছে কি আমার যে তাপমাত্রার যে বিভিন্ন স্কেলের সম্পর্কটা আছে এই সম্পর্কটা লেখো, ওকে। সো মোটামুটি এইগুলোই। দেন এরপর দেখি আমাদের এ পাশে আছে কি না, হ্যাঁ এ পাশে আছে আমাদের আপেক্ষিক তাপ কাকে বলে এই বিষয়টা, ওকে, আপেক্ষিক তাপ কাকে বলে। এরপর কি আছে, এরপর হচ্ছে যে সুপ্ত তাপ কত প্রকার ও কী কী, এটা পড়বো আমরা, ওকে। দেন এইখানে আর আমরা কিছু পড়বো না, ওকে। তো এখন আমরা সরাসরি চলে যাব তোমাদের সংক্ষিপ্ত পার্টে। তো সংক্ষিপ্ত পার্টে এখানে আমরা যে বিষয়টা পড়বো, আচ্ছা হ্যাঁ আরেকটা, এই যেখানে পানির ত্রৈধবিন্দু আছে এই ত্রৈধবিন্দুটা কাকে বলে এটা পড়বা, হ্যাঁ। দেন এখানে পড়বো আমরা 1 নাম্বার তাপ ও তাপমাত্রার মাঝে পার্থক্য, আপেক্ষিক তাপ ও সুপ্ত তাপের মাঝে পার্থক্য। দেন আছে এই যে আমার তাপমাত্রার বিভিন্ন স্কেলের মাঝে সম্পর্ক নিরূপণ করো, এটা ইম্পর্টেন্ট একটা টপিক। দেন কী বলছে, এই যে এটা আপেক্ষিক তাপের যে সূত্রটা আছে সেটা প্রমাণ করতে বলছে এখানে। দেন পারদ থার্মোমিটারের সুবিধা অসুবিধাগুলো এগুলো আমরা এখানেও পড়তে পারি অথবা আমাদের যে রচনামূলক আছে সেখানেও আমরা পড়তে পারি, ঠিক আছে। দেন এরপরে এখানে আছে আমাদের এই যে এইটা একটু পড়তে হবে আমাদের, যে কোনো বস্তুর পানি সম ও তাপগ্রহিতার সংখ্যামান সমান।
ওকে, দেখো মাঝে মাঝে তোমাদের মনে হবে যে আমি আসলে একদম বেশি দাগিয়ে দিচ্ছি, ঠিক আছে, আবার মাঝে মাঝে তোমরা দেখবা যে একদম মনে হচ্ছে যে দাগাই দিচ্ছি না আমি, এরকম। তুমি কোনো অধ্যায়ে তোমাদের বেশি টপিক দাগিয়ে দিব, কোনো অধ্যায়ে কম টপিক দাগিয়ে দিব। ওকে, সো এরপর দেখো বলছে কি, এই যে বস্তুর গৃহীত তাপ ও বর্জিত তাপের রাশিমালার যে ব্যাপারটা আছে, ঠিক আছে, এটা এখানেও পড়তে পারি, অথবা এই যে ক্যালোরিমিতির মূলনীতি আছে না, এই দুটো কিন্তু মোটামুটি সেম একটু বলা যায়, হ্যাঁ একটু বলা যায় আর কি। এই যে এইটা, দেন এখানে আমরা পড়বো কি ক্যালোরিমিতির মূলনীতিটা পড়বো। ওকে, দেন এখানে আর কিছু পড়া নেই, দেন আমরা সরাসরি চলে যাব রচনামূলক। রচনামূলকে আমরা একটাই পড়বো এখানে টপিক, সেটা হচ্ছে যে একটা পারদ থার্মোমিটারের গঠন ও কার্যপ্রণালী বর্ণনা করো। ওকে, দেন এরপরে আমরা চলে যাই দ্বিতীয় অধ্যায় আমাদের, অর্থাৎ পদার্থের উপর তাপের প্রসারণ। সো এখানে আমরা উদাহরণগুলো পরে দেখব, ঠিক আছে, উদাহরণগুলো পরে দেখব, আগে আমরা এগুলো দেখি কি বলে। তোমাদের যে সংক্ষিপ্ত অতি সংক্ষিপ্তগুলো আছে, তাপ পরিবাহিতা কাকে বলে, 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার, 4 নাম্বার, 5 নাম্বার। ওকে, দেন এরপরে আসলো আমাদের 6 নাম্বার দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক, দেন এখানে আসলো তোমাদের 7 নাম্বার, দেন ভাই আছে এখানে তোমাদের 9 নাম্বার। ওকে, 9, 10, দেন এরপরে আছে তোমাদের 12, এরপরে আছে তোমাদের 14 আদর্শ কৃষ্ণ বস্তু বলতে কী বোঝায়। দেন এরপরে আছে তোমাদের এই যে স্টিফেন বোলসম্যান যে সূত্রটা আছে এটা বিবৃত করো, ঠিক আছে, এইগুলো পড়লে এখানে মোটামুটি আমাদের হয়ে যাবে। দেন এরপরে আমরা সংক্ষিপ্তে চলে যাই। এখানে সংক্ষিপ্তে আমরা এই যে দেখো এখানে একটা বলছে বিটা ইকুয়াল টুয়াইজ আলফা, বিটা ইকুয়াল টুয়াইজ আলফা, এটার যে প্রমাণটা আছে আমি আসলে এই প্রমাণটা দাগাই দিব না, কেননা আমি বা আমার কাছে যে রচনামূলকটা আছে সেই রচনামূলকটা পড়লে তোমাদের তেমনি আলফা বিটা গামার যে সম্পর্ক আমরা পড়ছি এটা অলরেডি সেই প্রমাণেই চলে আসে, তো এই কারণে আমি এটা দাগাই দিই না, আমার স্টুডেন্টদেরকে আসলে এটা দাগাই দিই না আমি, কেননা রচনামূলক করাইতে গিয়ে আমি এটা অলরেডি করাই ফেলি। সো এটা বাদ দেই। দেন তারপরে আমাদের এই যে তোমার বিভিন্ন যে পরিবহন পরিচালন তারপরে বিকিরণ আছে এদের মাঝে যে পার্থক্যগুলো, এই পার্থক্যগুলো একটু আমাদের পড়তে হবে। দেন প্রশ্ন কি, এই যে তাপ পরিবাহিতা কাকে বলে, কত পদার্থে তাপের পরিমাণ নির্ণয়, অর্থাৎ কিউ ইকুয়াল কে এ টি থিটা 1 মাইনাস থিটা 2 বা থিটা ইস মাইনাস থিটা সি, এইটার যে সূত্রটা, ঠিক আছে, এটা প্রমাণ করতে বলছে। দেন এরপর আসলো কি স্টিফেন বোলসম্যানের যে সূত্রটা আছে এই সূত্রটা বিবৃত করতে বলছে। ওকে, অ্যান্ড দেন এরপর আছে তোমাদের এই যে পদার্থের উপর যে মধ্য দিয়ে যে তাপ যায় এটা কী কী বিষয়ের উপর নির্ভর করে, এটা যদিও বাকি এই যে অংশটা, এই অংশটা মূলত আমার এই সূত্র থেকেই প্রতিবেদন করা যায়, ঠিক আছে, এই যে তোমার 4টা টপিক দেখতেছো এইটা হচ্ছে মূলত এই 5টা টপিক থেকেই মূলত এই 4টা টপিক আসছে। ওকে, তো তোমরা যদি একটু মিল করো ইজিলি বুঝতে পারবে সম্পর্কটা। দেন এরপরে এই দেখো এটা কি তোমার আলফা এবং গামার মধ্যে সম্পর্ক, সো আমি দেই নাই, দাগাই দিব না, কারণ অলরেডি আমি এটা আলফা বিটা গামার সাথেই আমি একদম দাগাই দিই যে এই আলফা বিটা গামার যে প্রমাণটা আছে এটা তুমি এমনভাবে পড়বা বা আমি এমনভাবে পড়েছি মূলত একটাতেই তোমার টোটালি বাকি সবগুলো টপিক চলে আসছে। ওকে, দেন এরপর আসলে তোমাদের এই যে এইটা অলরেডি আমরা করে ফেলছি, তো এইখানে আমরা আরেকটা করবো, এই যে গ্রিন হাউস যে প্রতিক্রিয়া আছে, ক্রিয়ার যে প্রতিক্রিয়া বা ফলাফল এইটা আমাদের করতে হবে। ওকে, সো এটা আমরা বাদ দিই। এখন আমরা এই অধ্যায়ের একটু ম্যাথ দেখি, কী ম্যাথ করবো আর কি। এখানে আমরা 1 নাম্বার ম্যাথটা করবো আগে, দেন দেখো 1 নাম্বার ম্যাথটা দেখো। ওকে ওকে, দেন 2 নাম্বার যে ম্যাথটা আছে সেটা করবো আমরা, বুঝছে, একটা তামার তারের 60 ডিগ্রি সেলসিয়াস। ওকে, দেখে নাও। দেন এরপর আসলে আমরা এখানে করবো এইদিকে এই যে এটা, ঠিক আছে, এটা কি উদাহরণ 7, এটা যেটা দেখতেছো এটা লিখছি আমি এক্সাম, ঠিক আছে, এক্সাম। ওকে গুড, দেন এরপর আসলে আমরা এই পাশে এইটা করবো উদাহরণ 9, দেখে নাও। গুড, দেন এরপরে আমরা চলে যাই মোটামুটি আমাদের 3য় অধ্যায়, ঠিক আছে, যেটা থেকে অধ্যায় থেকে তোমার কোশ্চেন আসবেই আসবে, তারপরে প্রকৃতিক ও যান্ত্রিক সমতা। সো এখানে আমরা অতি সংক্ষিপ্ত যেগুলো দেখাবো, জুলের সূত্রটি বর্ণনা করো বা লেখো, বিবৃত করো, তারপরে তাপের যান্ত্রিক সমতার এক সংজ্ঞা, দেন সমষ্ণ প্রক্রিয়া কি, রুদ্রপ্রতাপের প্রক্রিয়া কি, দেন সিজিএস পদ্ধতিতে তোমার তাপের যে যান্ত্রিক সমতার একক কত ভাই, আর্ক বাই ক্যালোরি, ঠিক আছে। দেন এই পাশে কি তাপের যে ক্যালোরিক মতবাদ আছে সেটা বলতে কি বোঝায়। ওকে, এই কয়েকটা পড়লে এখানে অ্যানাফ। দেন এরপর আসলে আমাদের এখানে সংক্ষিপ্ত পড়বো তাপগতিবিদ্যার প্রথম সূত্রটা ব্যাখ্যা করো, দেন এরপরে পড়বো তাপের যে ক্যালোরিক মতবাদগুলো আছে এই মতবাদগুলো ব্যাখ্যা করো। দেন এরপরে এখানে কি পড়বো, এরপরে মূলত আমরা যাব এই দিকে রচনামূলকে আমরা এখানে পড়বো পিভি গামা, আর একটা আছে ভাইয়া এই যে সিপি মানে সিবি কলার। সো এই দুটার মাঝে এটা কিন্তু আসে সংক্ষিপ্তে, আর এটা রচনামূলকে সবসময়। ওকে,
ওকে, সো এখানে বাদ। এবং এখন আমরা চলে যাই চতুর্থ অধ্যায়, তাপগতিবিদ্যার দ্বিতীয় সূত্র। ঠিক আছে, একটু মনোযোগ দিয়ে কিন্তু সবাই দাগাই নিবা। তাপগতিবিদ্যার দ্বিতীয় সূত্র, লেটস সি। এখানে আমরা অতি সংক্ষিপ্ত আসি। অতি সংক্ষিপ্ত এখানে আমাদের করতে হবে তাপ ইঞ্জিনের মূল তত্ত্ব ভাই। দেন ঠিক আছে, দেন এরপর কী পড়বো, যে প্রত্যাগামী অপ্রত্যাগামী এন্ট্রপি, এগুলো কোনো কিছু আমি এখানে দাগিয়ে দিচ্ছি না, জাস্ট এনথালপিটা দিলাম। তার মানে এখানে আমি 2টা দিলাম, বাকি কোনো কিছু দিচ্ছি না। এটার কারণ কি, এগুলো আমরা অলরেডি সংক্ষিপ্তে করব। লেটস সি। এই যে এন্ট্রপি কি, পৃথিবীর এন্ট্রপি ধনাত্মক, এই বিষয়টা পড়তে হবে আমাদের। ওকে, তো এরপর কী আছে, প্রত্যাগামী অপ্রত্যাগামী প্রক্রিয়ার মাঝে পার্থক্য। ওকে, এরপর কী আছে, এরপরে আমরা যাব এই দিকে, অন্তর্দাহ ও বহির্দাহ ইঞ্জিনের মাঝে যে পার্থক্য আছে সেটা করো। দেন এরপরে আমরা এখানে যে বিষয়টা করব, লেটস সি, এই যে এইদিকে রচনা, এই তাপগতিবিদ্যার যে দ্বিতীয় সূত্রটা আছে এটা বর্ণনা করো, এবং সাথে সাথে কর্ণচক্র যেটা আছে এটা করতে হবে, এই দুইটা এখানে। ওকে, দেন এরপর আমরা পঞ্চম অধ্যায়ে চলে যাব। তো তোমাদের ম্যাক্সিমামের যে ভেজালটা হয় সেটা হচ্ছে পঞ্চম অধ্যায়, ষষ্ঠ অধ্যায়, তারপর ভাইয়া ওখানে অষ্টম অধ্যায়, সরি অষ্টম কি না, নবম অধ্যায়, 11 অধ্যায়, দেন তারপরে তোমাদের 13 অধ্যায়। ভাই এইগুলো তো কোনো বোর্ডে নেই, আমি কি করব? সমস্যা নেই, আমি যেগুলো দাগিয়ে দিব ওগুলো পড়ো, ওখান থেকে আসবে ইনশাল্লাহ। ওকে, এখানে দেখো কী কী পড়তে হবে। সো আমাদের প্রথমে পড়তে হবে 1, 2, দেখো কী কী লিখছি, তড়িৎ ক্ষেত্র, তড়িৎ বিভব, তারপরে আসলো ধারকটা আসলে কি, দেন তারপরে কি কুলম্বের সূত্র, এখানে পড়বো না, আমরা একটু পরে পড়বো, দেখিও। ফ্যারাডের সংজ্ঞা দাও, দেন আধানের সংজ্ঞা দাও, এগুলো পড়লে এখানে শেষ। দেন এরপরে আমরা সংক্ষিপ্তে যাই। সংক্ষিপ্তে আমাদের কী করতে হবে, এই যে পৃথিবীর যে তড়িৎ বিভব ব্যাপারটা আছে এটা আমাদের জাস্ট রিডিং পড়তে হবে। ঠিক আছে, আমি যখন গবেষণা করছি তখন কি আমি এই যে রিডিং লিখে দিয়েছি, তাতে তোমাদের বলতে একটু সুবিধা হয়, বা আমার মনে পড়ে যে আসলে এই কথাটা এখানে বলছিলাম। রিডিং পড়ে যাবা, একটু ধারণা নিবা আর কি। দেন এরপর কি আসলো, আমরা এই কুলম্বের সূত্র যেটা আছে এই কুলম্বের সূত্রটা পড়বো। কুলম্বের সূত্রের ক্ষেত্রে তোমরা ব্যাখ্যাটা এত বড় আছে, এত বড় লেখার দরকার নেই, এতটুকু লিখলেই এনাফ। ঠিক আছে, একদম এনাফ। তো এরপর কী আসছে তোমার, এখানে কিছু নাই। দেন এইদিকে আসতেছে তোমার ধারকত্ব, এখানেও পড়তে হবে না। দেন এইখানে তোমার ভাই এই যে ধারকের ব্যবহার যেটা আছে, ধারক কি, ধারকের ব্যবহার আলোচনা করো, এটা পড়বা। ওকে, এরপরে আমরা চলে যাই তোমাদের 6 অধ্যায়, অর্থাৎ চৌম্বকত্ব, এই অধ্যায়টায়। এখানেও আমরা করব, এখানে করবো ভাইয়া দেখো 1 থেকে মোটামুটি আমাদের 6 পর্যন্ত, দেন ওখানে 7। ঠিক আছে, আচ্ছা 1, 2, 3, 4, 5, 6, দেখো সবগুলো দেখে নেব কোশ্চেনগুলো। ওকে, তারপরে তোমরা স্টপ করে দেখবা। দেন এইখানে ভাই আসতেছে 7, এখানে আসতেছে 9, এখানে কী আসতেছে ভাই, বিচ্যুতি। দেন এরপর কী আসতেছে, ঢাকার বিনতি, দেন এগুলো বাদ বাদ বাদ। ঠিক আছে, সবগুলো বাদ, এগুলো করবো এখানে। দেন এরপরে আমরা যাই সংক্ষিপ্ত পাঠে। লেটস সি, সংক্ষিপ্ত পাঠ গিয়েছে। এখানে চৌম্বক ক্ষেত্র বলতে কী বোঝায়, চৌম্বক ক্ষেত্র বলতে কী বোঝায়, দেন কতটুকু দিতে হবে এখানে, এই যে তোমরা চৌম্বক ক্ষেত্রের সংজ্ঞা দিবা। ঠিক আছে, সংজ্ঞা দিবা। দেন এই যে কী দ্বারা প্রকাশ করা হয়, এটা একটা ভেক্টর রাশি, এটা ডান হাতি স্ক্রু নিয়ম, এটা দিলে দিলে না দিলে নাই, এর এক হলো কি টেসলা। এবং সূত্রটা কি এসে, সূত্র কই রে এটার, চৌম্বক ক্ষেত্রের সূত্র মূলত এইখানে নাই, ঠিক এই জায়গায় আছে, সে চৌম্বক ক্ষেত্রের তীব্রতা, ওখানে কী বলছে, চৌম্বক ক্ষেত্র, এই যে চৌম্বক ক্ষেত্রের সূত্র এটা। ঠিক আছে, দেন এরপর আমরা 4 নাম্বার করবো। দেন 5 নাম্বার, এই যে 3, 4, 5 দিছি, এই 3, 4, 5 কিন্তু একটা সূত্রেরই তোমার কি জাস্ট 3টা মান। যেমন চৌম্বক ক্ষেত্র ইকুয়াল কী হয়, চৌম্বক ক্ষেত্র ইকুয়াল হচ্ছে তোমার চৌম্বক প্রবেশ্যতা ইন্টু চৌম্বক তীব্রতা। দেখো 3টাই আলাদা আলাদা সংজ্ঞা। ওকে, এবং আমরা একটা সংজ্ঞা দিয়ে মাথায় রাখতে পারবো, এটা জাস্ট একটু টেকনিক থাকা লাগে, বুঝছো। দেন অধ্যায় 7-এ আমরা যাই, চলে লেটস সি। অধ্যায় 7-এ আমরা যেগুলো করব, প্রথমে আমি আসলাম এখানে উদাহরণের ম্যাথগুলোতে। উদাহরণের ম্যাথগুলো কী কী আছে, লেটস সি। এখানে আমরা উদাহরণ 2 করব, উদাহরণ 2টা দেখে নাও। দেন সাথে সাথে 3ও করব। দেন এরপরে আমরা চলে যাই সংক্ষিপ্ত, অতি সংক্ষিপ্ত। এখানে আমাদের রৈখিক বিবর্তন কাকে বলে, দর্পণের প্রধান ফোকাস কাকে বলে। দেন ভাই এখানে আসছে কি আমার গোলকীয় দর্পণের ফোকাস দূরত্ব কাকে বলে। দেন আলোকের প্রতিফলন 7, 9। ওকে, দেন প্রকাশলোকীয় দর্পণ কয় প্রকার ও কী কী, মোটামুটি এইগুলোই। দেন এখানে আর আমাদের কিছু পড়তে হবে না। দেন আমরা চলে যাব আমাদের সংক্ষিপ্ত পাঠে। 1 নাম্বার, F=R/2, এটা কি আমার অবতল দর্পণের সাপেক্ষে, এবং সাথে সাথে উত্তল দর্পণের ক্ষেত্রেও তোমরা এটা করবা। ওকে, ইম্পর্টেন্ট হচ্ছে অবতল। দেন এরপরে আমরা করব বাস্তব ও অবাস্তব যে প্রতিবিম্ব আছে, 2 নাম্বারটা, এটার মাঝে পার্থক্য করো।
দেন এই দিকে আসছে তোমার 3 নাম্বার, আলোর প্রতিফলনের যে সূত্র আছে এই দুটা বর্ণনা করো বা বিবৃতি করো। ওকে, দেন এই যে তোমাদের যদি বলি যে এখন এই যে তোমার বলছে কি, এখানে বলছে কোথায় রে, এইখানে বলছে অবাস্তব প্রতিবিম্ব কাকে বলে। ঠিক আছে, তো কাকে বলে অলরেডি তোমরা কিন্তু এই পার্থক্যই পড়ে ফেলছো। এখানে প্রতিবিম্ব কাকে বলে জাস্ট চিত্র একটা অঙ্কন করে দিবা। ওকে, ঠিক সেমভাবে বাস্তব। দেন এই যে এবার দেখো এই পাশে আছে কি আমার উত্তল দর্পণের ক্ষেত্রে F=R/2 এর প্রমাণ, এটা পড়বা। দেন আমি কিন্তু এগুলো অলরেডি ইউটিউবে করাইছি। দেন এরপর আসলো এইখানে তোমরা পড়বা একটাই, সেটা হচ্ছে অবতল দর্পণের ক্ষেত্রে 1/F=1/U + 1/V, এবং এখানে উত্তল দর্পণের ক্ষেত্রে যেটা আছে সেটাও আসে, তবে সেটা খুবই কম, তার মানে অনেক কম আসে। ওকে, তোমরা যদি নিজেকে বা তোমরা যারা যারা আসো তোমরা যদি নিজেদেরকে আনলাকি মনে করো তাহলে তোমরা ওটাও করে যাইও। দেন আমরা চলে যাই অষ্টম অধ্যায়। অষ্টম অধ্যায়ে আমি আগে রচনামূলক দাগাই দিব। এবার কী আছে, প্রথমে আমি লেন্সের সাধারণ সমীকরণটা বলবো, প্রতিপাদন করো, তারপরে 1/F 1/U 1/V। দেন এখানে প্রিজমের যে প্রিজম পদার্থের প্রতিসরণাঙ্ক ও ন্যূনতম বিচ্যুতির মাঝে সম্পর্ক দেখো এইটা। অ্যান্ড এইখানে আরও দুইটা করবো আমরা, একটা হচ্ছে কি লেন্স কি কত প্রকার ও কী কী এইগুলো একটু আলোচনা। দেন এরপর আসলো তোমার যে ডেল ইকুয়াল I1 + I2 - A এর যে প্রমাণটা আছে এটা করো। ওকে, দেন এরপরে আমরা চলে যাই, এখানে তোমাদের আরেকটা জিনিস জায়গায় দিইনি, সেটা হচ্ছে এই যে পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন। এই অধ্যায়তে কিন্তু সবচেয়ে মোস্ট বা বেশি একটু পড়তে হচ্ছে আর কি। দেন পর সংক্ষিপ্ত যাই, সংক্ষিপ্তে মূলত এখানে আমরা করব প্রতিসরণের সূত্র বর্ণনা করো। ঠিক আছে, সূত্রগুলো বর্ণনা করো। দেন তারপরে আসলো আমাদের সংকট কোণ ও প্রতিসরণাঙ্কের মাঝে সম্পর্ক দেখাও। দেন পরে পেজে যাই, পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন কি এটা। ঠিক আছে, এটা অলরেডি আমরা কোথায় পাবো, যদি আমরা ওই রচনামূলকটা করি তাহলে এটা কিন্তু অলরেডি আমাদের সেখানেই হয়ে যাবে। দেন ন্যূনতম বিচ্যুতির শর্তগুলো কি, এটা মূলত আমরা যদি রচনামূলক একটা করি তো রচনামূলকের মাঝে এটা চলে আসবে আমাদের। দেন এরপর আসলো কি সংকট কোণ, সংকট কোণ এখানে আমরা পড়বো না, এটা পড়বো আমরা অতি সংক্ষিপ্তে। দেন এরপর আর কিছু এখানে না ভাই, এখানে আর কিছু পড়বো না, এখন আমরা সরাসরি চলে যাই অতি সংক্ষিপ্তে। অধ্যায় 8 অতি সংক্ষিপ্ত। ওকে, কত পৃষ্ঠা, 174 পৃষ্ঠা। দেন লেন্সের ক্ষমতা 1 2 3। ঠিক আছে, এই 3 নাম্বার এখানে পড়লে হবে, না পড়লে হবে, কারণ অলরেডি আমরা এটা সংক্ষিপ্তে পড়ে ফেলছি। ওকে, দেন এরপর আসলো এই যে আচ্ছা স্নেলের সূত্র মানে কি, এটা কিন্তু মাথায় রাখবা। প্রতিসরণের যে দ্বিতীয় সূত্র আছে সেটাই কিন্তু আমার স্নেলের সূত্র। ওকে, দেন এরপর আমরা 5 নাম্বার পড়বো, দেন 6 নাম্বার, দেন এখানে আসছে ভাই 7 নাম্বার, দেন ভাই আছে 8 নাম্বার, 9 নাম্বার, দেন ভাই আসছে 12 নাম্বার, দেন এখানে আছে 13 নাম্বার, দেন আর কিছু আছে এখানে, আর কিছু না, আর কিছু নাই। ওকে, তাহলে এখানে আমাদের অধ্যায় 8 ডান। এরপর আসলো আমাদের অধ্যায় 9। তো অধ্যায় 9 দেখি কী করা যায়। লেটস সি। ভিডিও কিন্তু একটু লং হয়ে যাচ্ছে, তো আমি মনে করি না এই লং ভিডিওটা দেখা তোমার জন্য তেমনি সময় লস বলা যায় আর কি। ঠিক আছে, সময় লস বলা যায় না। তো লেটস সি, 9 অধ্যায় আমরা করব এক আলোকবর্ষ তড়িৎচুম্বক তরঙ্গ। দেন এরপর আসলো পয়েন্টিং ভেক্টরটা কি, দেন এরপর আসলো তোমার দৃশ্যমান আলোর তরঙ্গ দৈর্ঘ্য কত, এটা। দেন এই পাশে আর কিছু আছে, এই পাশে আছে তরঙ্গটা আসলে কাকে বলে। ঠিক আছে, তরঙ্গ কাকে বলে। দেন এরপরে আমরা সংক্ষিপ্তে যাই, সংক্ষিপ্তে এখানে কী করি। ওকে, সংক্ষিপ্ত আমাদের একটাই করব, সেটা হচ্ছে এই যে 12 নাম্বার ব্যতিচারের যে শর্তগুলো আছে এইগুলো। দেন রচনা কিছু করব না, দেখছো এখানে আমি যেগুলো দাগিয়ে দেবো এগুলোর মাঝে আসবে ইনশাল্লাহ। ওকে, দেন এরপর আসলো কি আলোর তড়িৎ ক্রিয়া। এখানে আমরা সরাসরি আগে রচনায় যাব, রচনা একটাই করব, সেটা হচ্ছে কি আলোক তড়িৎ যে প্রক্রিয়ার যে আইনস্টাইনের যে সমীকরণটা আছে সেটা প্রতিপাদন করো। দেন এই দিকে আমরা যেটা পড়ব সংক্ষিপ্তের ক্ষেত্রে 1 2, তার মানে আলোক তড়িৎ ক্রিয়ার যে বৈশিষ্ট্যগুলো আছে সাথে সাথে ক্যাথোড রশ্মির যে ধর্মগুলো আছে এইগুলো লেখো। দেন এরপর আমরা চলে যাই পরবর্তী অধ্যায় 11। এখানে আমরা প্রথমত রচনায় যাই। লেটস সি, রচনা এখানে করবো আমরা 3টা। ঠিক আছে, বোরের পরমাণু মডেলের যে স্বীকার্য এটা অলরেডি 9 10-এ পড়ছি, রাদারফোর্ডের পরমাণু মডেলের সীমাবদ্ধতা এটাও 9 10-এ পড়ছি। দেন এই যে 11 নাম্বার এটাও মূলত আমরা 9 10-এই পড়ছি। ঠিক আছে, এই 1 নাম্বারটা তোমরা রচনামূলক 1 নাম্বারটা মূলত আমরা 9 10-এ যদিও বা পড়ছি, বাট এটা বিস্তারিত পড়িনি, বাট এখানে একটু বিস্তারিত পড়তে হবে আর কি। দেন সংক্ষিপ্তে যাই, 1 নাম্বার পরমাণুর গঠন বর্ণনা করো। ওকে, 1 নাম্বারই পড়বো জাস্ট, আর পড়বো না। এখানে আসলো কি 1 নাম্বার পরমাণু কাকে বলে, 2 নাম্বার 5 নাম্বার, দেন আছে ভাই 7 নাম্বার। ওকে, দেন 6 নাম্বারও আছে, সো এইগুলো পড়লে এনাফ এখানে। দেন এরপরে আমরা কি করি 12 অধ্যায় যাই। 12 অধ্যায় হচ্ছে আমাদের নিউক্লিয়ার ফিউশন।
সো এখানে আমরা 1 2 করব না, 1 2 করব না, কেননা এই দুইটা আমার অলরেডি সংক্ষিপ্ত এবং রচনায় চলে আসবে। সো তেজস্ক্রিয়তা কাকে বলে এই বিষয়টা পড়বো আমি। দেন এরপরে এখানে যাই, গড় আয়ু ব্যাপারটা আসলে কি এটা। দেন এরপর কি আসলো ভাই, 3টি তেজস্ক্রিয় রশ্মির নাম লেখো। দেন এখানে এটা পড়বো না, তেজস্ক্রিয়তা কি, 2টি তেজস্ক্রিয় মৌলের নাম লেখো। দেন এরপর আসলো কি 9 নাম্বার 10 নাম্বার, 9 নাম্বার অ্যান্ড 10 নাম্বার। অ্যান্ড এই দিকে আমরা সংক্ষিপ্তে পড়বো 1 নাম্বার অর্ধায়ু ও ক্ষয় দ্রুবকের মাঝে সম্পর্ক। ওকে, দেন এরপরে আমরা যাব সরাসরি এখানে 3 নাম্বারটা, তেজস্ক্রিয়তার ব্যবহার ও বৈশিষ্ট্যগুলো লেখো এটা। দেন এরপরে আমরা যাব কোথায়, এই যে আমাদের এখানে না, এই যে রচনা যাব 1 2, রচনা 1 2 ক্ষয়সূত্র প্রমাণ, আর একটা হচ্ছে নিউক্লিয় ফিউশন ও নিউক্লিয় ফিউশন। ওকে, দেন এরপর আমরা 13 অধ্যায় চলে যাই। মোটামুটি কিন্তু দেখো আমরা ফাইনাল চলে আসছি আর কি। অতি সংক্ষিপ্ত 1, ঠিক আছে, কী বলছে আপেক্ষিকতার বিশেষ তত্ত্ব কী, তো বিশেষ তত্ত্ব কী দুইটা, এই যে এই দুইটা লিখে দিবা, তাতেই এনাফ হয়ে যাবে, ঠিক আছে। এরপর আসলো এই যে প্রসঙ্গ কাঠামো কাকে বলে, তারপরে জড় প্রসঙ্গ কাঠামো কাকে বলে, এই দুইটা, ঠিক আছে। দেন এরপরে পড়বো তোমরা এখানে আদর্শ কৃষ্ণ বস্তু, এটা অলরেডি কিন্তু আমরা প্রথম অধ্যায়ে পড়ে আসছি, তবুও দাগাই দিলাম আর কি, যাও সে আদর্শ কৃষ্ণ বস্তু কাকে বলে। দেন এরপরে আমরা এখানে যেটা করব সেটা হচ্ছে এই যে জড় প্রসঙ্গ কাঠামো বলতে কি বোঝায় এটা পড়বো। দেন এরপর আমরা ফাইনাল অধ্যায়ে চলে যাই। ফাইনাল অধ্যায়ে আমরা প্রথমেই যেটা করব সেটা হচ্ছে রচনামূলকে যাই। রচনামূলক এখানে একটাই করব, সেটা হচ্ছে E = mc²। জানোই তো জাতির বিজ্ঞানের কি একটা অবিস্মরণীয় একটা তোমার সমীকরণ। দেন এরপরে যাই আমরা সংক্ষিপ্ত এখানে কি করি, সংক্ষিপ্ত একটাও করব না। এই যে আপেক্ষিকতার বিশেষ স্বীকার্যগুলো আছে না, এগুলো অলরেডি কিন্তু আমরা কি একটু আগের অধ্যায়, ঠিক আছে, 13 অধ্যায় করলাম আমরা, ঠিক আছে, দুইটা স্বীকার্য, এই দুইটা। দেন এরপরে আমরা এখানে অতি সংক্ষিপ্ত করবো কি, এই দেখো 1 থেকে মোটামুটি আমাদের কত, প্রথমত 1 থেকে 5, 1 2 3 4 5 করে ফেললাম। দেন এরপর কি আছে আমার, এই যে এখানে 8, 1 থেকে 5, তারপরে এখানে আসলো 8, ডান। দেন এরপরে কি আছে, এরপরে আর কিছু নাই, তো ডান। ওকে, সো তার মানে আমাদের আজকের যে সাজেশন ক্লাসটা আমাদের এখানেই শেষ হচ্ছে। তবে আমি যে বিষয়গুলো বললাম যে এখানে ভিডিওটা লং হয়েছে যদিও 22 মিনিটের, তো সাজেশন ক্লাসগুলো তোমাদের বা সাজেশন ভিডিওগুলো এভাবেই দিতে হবে। এখন ভাই তোমরা বলতে পারো যে আসলে সাজেশনগুলো লিখে দিলে ভালো হইতো। হ্যাঁ, ভালো হইতো, ঠিক আছে, আসলে কিছু সময় স্বল্পতার কারণে এভাবেই দেওয়া হয়, ঠিক আছে। অ্যান্ড তোমরাও কি সরাসরি এখানে বইয়ের মাঝেই দেখতে পারো, দাগাইতে পারো, এটা তোমাদের জন্য একটু সুবিধা হয় আর কি, ঠিক আছে। দেন পরবর্তীতে আমরা চেষ্টা করব সাজেশনগুলো এতে দেওয়ার। তবে অবশ্যই যারা কোর্সে রয়েছে, ঠিক আছে, যারা কোর্সে থাকবে তাদের লিখিত আকারে দেওয়া হবে, ঠিক আছে। ওকে, সো সবার জন্য শুভকামনা রইল, সামনে পরীক্ষা, সো ভালোভাবে পরীক্ষা দাও, এবং যদি কমন আসে অবশ্যই, ঠিক আছে, অবশ্যই কমপক্ষে একটু ভাইয়াকে একটু থ্যাঙ্কস জানাবা, এতটুকুই, আর কিছু নেই, ঠিক আছে। তোমাদের কাছ থেকে আমরা জাস্ট একটু সাপোর্ট চাই, ঠিক আছে। আমরা যে তোমাদেরকে হেল্প করি, ঠিক আছে, বিনামূল্যে যে হেল্প করতেছি, তো আমরা তোমাদের কাছ থেকে কী চাই, জাস্ট তোমরা আমাদের পাশে থেকো, ঠিক আছে, এতটুকুই। সো সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, আল্লাহ হাফেজ।